মঞ্জুরুল হক। জনাব মঞ্জুরুল হক, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আপনি আপনি জানেন যে গত কিছুদিন ধরেই আওয়ামী লীগে শেখ হাসিনাকে মাইনাস করার অনেক রকম কথাবার্তা হচ্ছে, হ্যাঁ, এবং বিশেষ করে শিরিন শারমিন চৌধুরী যখন জেল থেকে জামিন পেলেন, তারপরে কথাটি আরো বেশি করে আসছে। শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ, এটি কারা প্রচার করছে? এটা একটা বড় প্রশ্ন আমার। আর আমি যতটুকু জানি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যতটুকু কথা হয়, কিংবা তৃণমূলের কর্মীদের সঙ্গে যতটুকু কথা হয়, কেউই তো শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগের কথা কল্পনাই করতে পারে না। তো এই কথাটা কারা রটাচ্ছে? আমার কাছে সম্পূর্ণটা একটা গুজব বলে মনে হয়। আপনার কাছে কি মনে হচ্ছে এবং কারা এর পেছনে কাজ করছে? ধন্যবাদ। আমার কাছে এটা গুজব বলে মনে হচ্ছে না। এই জন্য মনে হচ্ছে না যে 1/11 এর সময়ও কিন্তু এরকম একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। তো আমরা একটা শব্দ মোটামুটি জানি, সেটি হলো যারা বাম রাজনীতি করেছে তারা অনেকেই শব্দটা জানে, সংশোধনবাদী কোথায় থাকে? সংশোধনবাদী কমিউনিস্ট পার্টির ভেতরে থাকে, তাই না? তো সেরকম যদি আমরা ধরি যে একটি মাল্টি ক্লাস অর্গানাইজেশন আওয়ামী লীগ, এন্টি আওয়ামী লীগাররা কোথায় থাকে? এর উত্তর হলো আওয়ামী লীগের ভেতরেই থাকে। এরা ভেতর থেকে ধীরে 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 জন্মলাভ করার পরে যখন মোটামুটি ডাঙ্গর হয়, চলাফেরা করতে শেখে, এরপর তারা ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে আর একটা দল গঠন করে বা আর একটা দলে যে আশ্রয় নেয়। এখন আপনি ধরুন যে গত 20 মাস ধরে আওয়ামী লীগ ক্ষমতায় নেই, আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীরা অত্যাচারের শিকার। এর ভেতরে কিছু কিছু নেতা কর্মী আছেন, তারা কিন্তু অত্যাচারের শিকার নন, তাদের কোটি কোটি টাকার ব্যবসা আছে, তাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশাল একটা ভূমিকা আছে। তারা কিভাবে নিরাপদ রয়েছে? ধরে নিতে হবে যে তারা হয় ইউনূস সরকারের সাথে অথবা বিএনপি সরকারের সাথে কোনো একটা সমঝোতায় এসেছেন, অথবা তারা কোনো একটা তরিকা খুঁজে বের করেছেন যে তরিকায় মোটামুটি নিরাপদ থাকা যায়, বা নিজের নিজের যে সম্পদ, নিজের যে স্থাবর অস্থাবর, তাকে নিরাপদ রাখা যায়। তো এরকম লোক সংখ্যা বাংলাদেশের আওয়ামী লীগের ভেতরে কম নেই। সেই সব লোকরা আপনাকে মুখের সামনে বলবে যে আমরা ওয়ান অ্যান্ড অনলি বিলিভ করি শেখ হাসিনার বিকল্প নাই, মনে করি। কিন্তু সে যে ভেতরে ভেতরে কারোর সঙ্গে যোগাযোগ রাখছে না, ভাইয়া, সে যে ভেতরে ভেতরে শেখ হাসিনার নেতৃত্বকে চ্যালেঞ্জ করে তার নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছে না সেখানে, এটার কোনো গ্যারান্টি কিন্তু নেই। 1/11 সময় যে লোকগুলো সামনে এসেছিল, সেই লোকদেরই একজনকে কিন্তু আমরা এখন সামনে দেখছি, তাদের একজনকে পিক করা হয়েছে। এবং এইটা যে আওয়ামী লীগের ভিতরকার দল ভাঙার প্ল্যান তা কিন্তু না, এটা ডিপ স্টেটের প্ল্যান। ডিপ স্টেট প্রথমে চেষ্টা করেছিল বাংলাদেশকে বিরাজনীতিকরণ করার জন্য, অর্থাৎ ডিপলিটিসাইজেশন। দুজন পত্রিকার সম্পাদক সেই সময় তাদের নাম উঠেছিল, তারা সে সময় ভীষণ রকম সক্রিয় ছিলেন। ইভেন যে মাসুদ চৌধুরী কদিন আগে যাকে গ্রেপ্তার করা হলো, বিএনপি সরকার তাকে গ্রেপ্তার করলো 1/11 কুশীলব হিসাবে, সেই ভদ্রলোকও তার জবানিতে বলেছেন দুজন সম্পাদক প্রবল ভাবে চাপ প্রয়োগ করেছিল। তো তাহলে দুজন সম্পাদকের কি এমন ক্ষমতা যে তারা প্রবল ভাবে চাপ প্রয়োগ করতে পারেন? তাদের ক্ষমতার উৎসটা কি? তাদের ক্ষমতার উৎস ডিপ স্টেট। তারা ডিপ স্টেটের হয়ে কাজ করেছিলেন, সে সময় পারেননি। 24-এ এসে ইউনূসকে দিয়ে তারা আংশিক পেরেছেন, এবং ইউনূসকে দিয়ে সম্পূর্ণটা না পারার কারণে তারা এখন আবারও সক্রিয়। কারণ আওয়ামী লীগকে মোটামুটি সিন থেকে সরানো গেলেও বিএনপিকে তো সরানো যায়নি, বিএনপিকে বাধ্য হয়ে তাদেরকে মেনে নিতে হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে গত 15 দিন ধরে ওই মহলের, ওই বুদ্ধিজীবী মহলের, ওই সুশীল মহলের একটি বিশেষ গ্রুপ হঠাৎ করে সরব হয়ে উঠেছে গণ ভোটের রায়কে বাস্তবায়ন করার জন্য। গণভোটের রায়কে বাস্তবায়ন করার কথাটা বলে এবং বিএনপিকে মুনাফেক বলতে চাচ্ছে যে বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন করার কথা বলে ক্ষমতায় এসে এখন গণভোটের রায় বাস্তবায়ন করছে না। তার মানে কি, বিএনপি বিরোধী একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। দ্যাট মিনস সেই 1/11 এর যে থিওরিটা, সেই থিওরিটা তারা আবারও অ্যাপ্লাই করছে। আওয়ামী লীগ যেহেতু সিনে নাই,
তো আওয়ামী লীগের বদলে আরেকটা লীগ তো দাঁড় করাতে হবে, একটা একটা পুডল লীগ, একটা পুতুল পুতুল একটা টাইপের একটা সরকার দাঁড় করা, একটা দল দাঁড় করাতে হবে, যে দলটি এবং বিএনপি এই দুটি দলকে মোটামুটি যুদ্ধংদেহী অবস্থায় রেখে মূল কাজটি করবে পেছন থেকে ডিপ স্টেট। সেটি হলো রাজনৈতিক দলহীন সরকার, অর্থাৎ কর্পোরেট ডেমোক্রেসি টাইপের যেটাকে বলা হয়। কর্পোরেট ডেমোক্রেসি টাইপের মানে হচ্ছে কি, সরকারের যেখানে সরকার থাকে কিন্তু ভূমিকা থাকে না, মেন ভূমিকা থাকে হচ্ছে পেছনের কর্পোরেটদের। তো সেই রকম একটি সরকার বাংলাদেশে কায়েম করার জন্য ডিপ স্টেট দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে। সেই চেষ্টার ফসল হিসাবে তারা আওয়ামী লীগকে হটিয়েছে, এখন বিএনপিকে বাধ্য হয়ে মেনে নিয়েছে, এখন বিএনপিকেও হটাবে। বিএনপিকে হটাবার আগে আওয়ামী লীগকে একটা খুঁড়া আওয়ামী লীগ হিসাবে দাঁড় করাতে হবে, দাঁড় করিয়ে জনগণকে বোঝাতে হবে যে সকল রাজনৈতিক দলই বাংলাদেশে মোটামুটি আছে, কিন্তু এই রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনার জন্য যথেষ্ট নয়। রাষ্ট্র পরিচালনার জন্য সুশীল সমাজের অংশগ্রহণে সম্মিলিতভাবে একটি গ্রুপ তৈরি করতে হবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে। এইরকম একটি পেছনকার প্ল্যান থেকে আওয়ামী লীগের বিকল্প হিসাবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগের ভেতর থেকেই। এবং তারই ফলশ্রুতিতে আপনি শিরীন শারমিনের খুব দ্রুত জামিন দেখলেন, আপনি শাহরিয়ার কবিরের জামিন দেখবেন না, আপনি প্রাক্তন নির্বাচন কমিশনারের জামিন দেখবেন না, প্রধান বিচারপতির জামিন দেখবেন না, প্রাক্তন প্রধান বিচারপতির, এবং অন্যান্য যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা মারা গেছে এবং এখনো যারা মুমূর্ষ জেলখানায়, আওয়ামী লীগের এরকম বড় বড় নেতা মন্ত্রীদের আপনি জামিন দেখবেন না। কিন্তু এই যে জামিনটা হলো, এই জামিনটার পেছনে এই জিনিসটাই কাজ করছে। এটা আমার কাছে কোনোভাবেই গুজব মনে হচ্ছে না, ইটস আ মাস্টার প্ল্যান। শিরীন শারমিন চৌধুরী আপনার কমনওয়েলথ যে পার্লামেন্টারি যেই সংগঠন, সেখানের তিনি প্রেসিডেন্ট ছিলেন। ফলে সেই দিক থেকে ইইউ থেকে একটা বড় ধরনের চাপ তৈরি হয়েছিল। তার উপরে তিনি একজন নারী এবং তার যেই সুনাম আছে, সবকিছু মিলিয়ে একটা সরকার চাপে পড়েছিল বলে এমনটাই তো শুনতে পাচ্ছি। না, কথাটা ঠিক না। সরকার এর থেকে বেশি চাপে পড়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে যে ক্যাঙ্গারু কোর্ট যে রায় দিয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে। অস্ট্রেলিয়া থেকে শুরু করে পশ্চিমা বিশ্ব সবাই কিন্তু এই রায়ের বিরুদ্ধে কথা বলেছে, যেটা একতরফা রায় হয়েছে, এই রায় যথাযথ না। কিন্তু সেই রায় কি থেমে গেছে? থামেনি, সে রায় তো থামেনি। ইভেন যে ভারত তাকে নির্বাচনের আগে তাকে প্রচ্ছন্নভাবে সমর্থন দিয়ে নির্বাচনে জয়ী করালো এবং সরকার গঠন করালো, সেই ভারতের কথা কি সে মেনেছে? সেই ভারত তো বলেছিল একটা ইনক্লুসিভ নির্বাচন করার জন্য, সেটা তো করেনি, সেই নির্দেশ তো ভায়োলেশন করেছে। এরপরে বলা হয়েছিল ঠিক আছে, ইনক্লুসিভ নির্বাচন না করতে পারুন, অন্তত দেশটাকে ইনক্লুসিভ ভাবে পরিচালনা করার চেষ্টা করুন, যেন সকল দল রাজনীতি করার ক্ষমতা রাখে বা অধিকার রাখে। সেটাও তো করেনি, বরং সেই দেশটির ওই আদেশকে ভ্রুকুটি করে, আদেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেটাকে স্থায়ী করা হয়েছে। তো এত ক্ষমতা যদি সরকার রাখে, তাহলে ইউরোপীয় ইউনিয়নের কথা চিন্তা করে বা ইউরোপীয় পার্লামেন্টের কথা চিন্তা করে শিরীন শারমিনকে জামিন দিতে বাধ্য হয়েছে, এটা বিশ্বাসযোগ্য না। কিন্তু ধরেন আপনি বলছেন এটা আসলে ডিপ স্টেটের পরিকল্পনা, তারা পেছন থেকে এমনটাই চাচ্ছে। তো যাদেরকে নিয়ে এই ডিপ স্টেট পরিকল্পনা করছে, তারা কি বিষয়টি জানে? তাদের কি সায় আছে? তাদের সায় আছে, ডেফিনেটলি সায় আছে। কিন্তু তাদেরকে আপনি সাক্ষাৎকার নিতে যাবেন, তাদেরকে বিভিন্ন রাষ্ট্রদূতরা যখন জিজ্ঞেস করবেন, তারা স্পষ্ট করে বলবেন যে আমরা আমাদের নেতৃত্বের উপরে ভীষণ রকম আস্থাশীল এবং আমাদের একজনই নেতা, সেটি হলো শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তারা এটি বলবেন এবং আমাদের এরকম কোনো পরিকল্পনা নেই, এটিও বলবেন। তবে এই যে একটা কথা যোগ করে রাখি, যে শহুরে যে সুশীল সমাজটি আছে, আওয়ামী লীগের ভেতরে তো আছে, অর্থাৎ আপনার ইন্টেলেকচুয়াল গ্রুপ, যেটা যে ইন্টেলেকচুয়াল গ্রুপটা কখনো গ্রামে যায় না, কখনো মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে না, এরা শহরের সভা সেমিনার করে, সিম্পোজিয়াম করে, এরা বিভিন্ন নীতি নির্ধারণ করে। তো এই গ্রুপটার ভেতরে সুযোগ সন্ধানী প্রচুর লোক আছেন, যারা শেখ হাসিনার মুখের উপরে কথা বলতে পারেননি, এখনো পারেন না। কিন্তু যদি শেখ হাসিনার বিকল্প আর একটি আওয়ামী লীগ দাঁড়িয়ে যায়, আপনি দেখবেন দলে দলে এখানে সেখানে ঢুকছে তারা।
আপনি চেনা মুখগুলো দেখে অবাক হয়ে যাবেন যে এই মুখগুলো তো সারাটা জীবনই 16 বছর তো পার করলো শেখ হাসিনার গুণকীর্তন গেয়ে, এই মানুষটি কি করে এটি করতে পারলো? তো ওই জন্য রাজনীতিতে অবাক হওয়ার খুব একটা বেশি বিষয় নেই, অবাক হওয়ার কোনো কারণ নেই। এরকম একটি চেষ্টা চলছে এবং এই চেষ্টাটা ব্যর্থ হবে। আমি বলছি যে সংগঠিত করতে ব্যর্থ হবে সেটা না, এরা হয়তো গঠনও করে ফেলতে পারবে, কিন্তু সেইটি হালে পানি পাবে না, বেইল পাবে না জনগণের কাছে। কারণ জনগণের কাছে শেখ হাসিনার যে ভাবমূর্তি, আওয়ামী লীগের প্রান্তিক লেভেলে, রুট লেভেলে শেখ হাসিনার যে ভাবমূর্তি, কর্মীদের কাছে যে ভাবমূর্তি, সেই জায়গাটা চ্যালেঞ্জ করার মতন কোনো অল্টারনেটিভ পার্সন এই মুহূর্তে সরকারের হাতে নেই, ডিপ স্টেটের হাতেও নেই। সুলতানা শিরিন শারমিন অনেক শিক্ষিত মানুষ, সাবের হোসেন চৌধুরী অনেক শিক্ষিত মানুষ, এরা আন্তর্জাতিকভাবে রিপুটেড, পৃথিবীর সবাই জানেন, তারা ডক্টরেট করেছেন, তারা এই বিদ্যমান, তারা ফার্স্ট ক্লাস ফার্স্ট, তাদের পেছনে কোনো কালিমা নেই, কোনো স্পট নেই, তারা ভালো মানুষ। বাট এটাই কিন্তু একটা রাজনৈতিক দলকে পরিচালনা করার জন্য, এবং একটা ঐতিহাসিক দল, পুরনো দল, যে দলের কতগুলো নীতি আদর্শ আছে, সেই দলকে পরিচালনা করার জন্য এই যোগ্যতাই একমাত্র যোগ্যতা নয়। কিন্তু তারা তো বোকাও নন। 1-11 সময় তো দেখা গেছে যে যারা এই সংস্কারপন্থী ছিলেন বলে পরিচিতি পেয়েছে, তারা তো পরবর্তীতে দলের কাছে, বিশেষ করে শীর্ষ মহলে খুবই কোণঠাসা ছিলেন। এমনকি তৃণমূলের সাধারণ নেতাকর্মীরাও তাদেরকে ভালো চোখে নেয়নি। সেই একই ভুল কি আর তারা করবে? করতে পারে। কারণটি হলো 1-11 সাথে 24-এর পার্থক্যটা হচ্ছে, 1-11 সময় হাসিনা দেশের ভেতরে ছিলেন, সংসদ ভবনের একটি কক্ষকে কারাগার হিসাবে ঘোষণা করে সেখানে রাখা হয়েছিল, এবং তিনি আর জীবনে ফিরতে পারবেন না এরকম কোনো সম্ভাবনা কিন্তু তখন বাজারে ছিল না। সেই জায়গাটা থেকে পার্থক্যটা কোন জায়গায়? 24-এর পার্থক্যটা হচ্ছে যে তাকে দেশান্তরী হতে হয়েছে, তার দলকে নিষিদ্ধ হয়েছে। তখন কিন্তু নিষিদ্ধ ছিল না আওয়ামী লীগ, ছাত্রলীগ নিষিদ্ধ ছিল না। এখন তার প্রধান দুই স্তম্ভ, ছাত্রলীগ যুবলীগ নিষিদ্ধ, তার কর্মকাণ্ড নিষিদ্ধ, তার দলটাই নিষিদ্ধ কার্যত, তার দলের নিবন্ধন বাতিল, এবং তিনি দেশে ফিরতে পারছেন না, তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। এই যে ফ্যাসিলিটিস গুলো, অর্থাৎ আপনি যে আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানিয়ে নিজে আওয়ামী লীগ হবেন, সেই আওয়ামী লীগ অনেকটাই এখন ব্যাকফুটে 1/11-এর তুলনায়। সুতরাং আপনার এখন ওই গঞ্জনার কথা বা ওই সময় যে না পারার ব্যথাটা, সেটা আপনি ভুলে যাবেন। আপনি মনে করবেন যে দিস ইজ দ্য টাইম, দিস ইজ দ্য অপরচুনিটি। আওয়ামী লীগকে বাদ দিয়ে নতুন একটি আওয়ামী লীগ, ফ্রেশ একটি আওয়ামী লীগ দাঁড় করাবার এটাই হচ্ছে মাহেন্দ্রক্ষণ, এর থেকে ভালো সুযোগ আর আসবে না, এটা মনে করতে পারে তাদেরকে নিয়ে সেই দল গঠন করবে, তারা তো প্রত্যাখ্যাত হবেই। এটা তো চক্ষু বন্ধ করে বলা যায়, এটা বুঝতে কোনো রকেট সায়েন্স পড়তে হয় না। তো তারা তো এদের চেয়ে অনেক বেশি ইন্টেলিজেন্ট, মানে যাদেরকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। হ্যাঁ, সেটা আছে, কিন্তু আপনি একটি সূত্র মেলান। সূত্রটি হলো যে তারা সাকসেসফুল হবে কিনা সেটা পরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে দাঁড় করাতে পারবে কিনা। বাংলাদেশে একজন ব্যক্তিকে নিয়েও সংগঠন দাঁড় করানো যায়, যদি পেছনের মদতকারী যদি শক্তিশালী হয়, অঢেল টাকা থাকে এবং ইনফ্লুয়েন্স থাকে, একজন দুজন ব্যক্তিকে নিয়ে দাঁড় করানো যায়, এবং দাঁড় করানোর পরে আপনি সেটি তো টিকে থাকে না। এক ইউনিভার্সিটি তো দেখেন, সেই নাগরিক শক্তি করতে চেয়েছিল, রাইট, এই 1-11 সময় পারে নাই, ব্যর্থ হয়েছে। তার তো কম প্রভাব, কম টাকা পয়সা, কোনো কিছুতে সুনাম, কোনো কিছুতে কমতি ছিল না, বাট হি ফেইল। ইভেন এখনো সে ফেইল করেছে। না, একটা জায়গায় বেসিক সমস্যা ছিল তার, যে সমস্যাটি শিরিন শারমিনের নেই, সাবের হোসেন চৌধুরীর নেই, বা এই যে গ্রুপ যাদেরকে নিয়ে ভাবা হচ্ছে, এদের কিন্তু সেই সমস্যাটা নেই। সেই সমস্যাটি হচ্ছে যে বাংলাদেশের একেবারে প্রান্তিক সমাজ পর্যন্ত ইনুসের নাম ছিল শুধু ইনুস। বাংলাদেশের জনগণ নিজেরা ব্যাংকে টাকা রেখে সুদ খায়, মানে ইন্টারেস্ট খায় সঞ্চয়পত্র কিনে, সেইটাকে এক ধরনের ইন্টারেস্ট বলে, সুদ বলে। কিন্তু সুদখোর ইনুস যে এই যে তার যে অভিধাটা, তার যে এই যে তার নামে যে ট্যাগটা, এইটা একেবারেই, যখন তিনি নোবেল পুরস্কার পেলেন,
তখন থেকেই এটা চালু হয়ে আছে, এবং যখন তিনি গ্রামীণ ব্যাংক চালু করলেন তখন থেকে চালু হয়ে আছে, যে মানুষের রক্ত শুষে, গ্রামের গরিব মানুষের রক্ত শুষে তিনি সুদ খান, এবং তার সুদ সাধারণ তফসিলি ব্যাংকের থেকে প্রায় ডবল। সাধারণ তফসিলি ব্যাংক থেকে আপনি ঋণ নিলে সর্বোচ্চ 14% থেকে 16% ইন্টারেস্ট দেওয়া লাগে, আর তার গ্রামীণ ব্যাংকে প্রকারান্তরে আপনাকে 21 থেকে 31% পর্যন্ত ইন্টারেস্ট দেওয়া লাগে। এটা প্রমাণিত। তো সেই কারণে তার যে ভাবমূর্তি ছিল মানুষের সমাজের কাছে, গ্রামীণ সমাজের কাছে, সে জীবনে কোনোদিন কোনো গরিব মানুষের উপকার করেনি, জীবনে কোনোদিন কোনো শিশুর মাথায় হাত দেয়নি, দেশি শিশুর মাথায় বলছি আমি। বিদেশে এই কাজটা সে প্রচুর করেছে। দেশের কোনো বিপদকালীন সময়ে, দেশের কোনো আপদকালীন সময়ে এই ব্যক্তিটিকে জীবনে দেশের মানুষ দেখেনি, কখনো না। সুতরাং তার গ্রহণযোগ্যতা আর শিরিন শারমিনের গ্রহণযোগ্যতা এক নয়। শিরিন শারমিন বা আদার্স কেউ যদি দাঁড়িয়ে যায় একবার দেখবেন, তখন দেখবেন আপনি খাটের তলা থেকে পিলপিল পিলপিল করে সব সুযোগ সন্ধানীরা বেরিয়ে এসেছে। আপনি অবাক হয়ে যাবেন যে এই লোকগুলো কি করে এতদিন চুপচাপ ছিল, মনের ভিতরে এই যে এত হাসিনা ঘৃণা রেখে এরা কোথায় ছিল, অবাক হয়ে যাবে। কিন্তু শেষ কথা যেটা, সেটা এটা না, সংগঠন দাঁড় করাতে পারবে, সংগঠন রান করাতে পারবে, সেই সংগঠন জনগণের কাছে গৃহীত হবে না। আওয়ামী লীগ মানেই হচ্ছে শেখ হাসিনা, আওয়ামী লীগ মানেই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এইটা বিশ্বাস করার লোক বাংলাদেশে কোটি কোটি। তাদেরকে আপনি অন্য কোনো কিছু দিয়ে বিশ্বাস করাতে পারবেন না। চেষ্টা কম হয়নি, 75-এর পর থেকে চেষ্টা হয়েছে একাধিকবার, সবকিছু ফেল করেছে। 2001 সালের 1/11-এর সময় যে চূড়ান্ত চেষ্টা করা হয়েছে সেটাও ফেল করেছে, এবং 24-এ এসে যে চেষ্টাটা করা হলো রাজনীতি বিমুখকরণ বাংলাদেশকে, টোটাল পলিটিক্যাল পার্টিগুলোকে ডেমোলিশ করে দিয়ে ইউনূস 5 বছর 6 বছর থেকে যাবে এবং ক্ষমতায়, সেটিও কিন্তু ইউনূস পারেনি। ইউনূসকে বাধ্য হতে হয়েছে 18 মাসের মাথায় সরে যেতে। ইউনূসের তো প্ল্যান ছিল না নির্বাচন দেওয়ার, এবং ইউনূসের পেছনে যে প্ল্যান মাথাগুলো ছিল সেই মাথাগুলোর কারো প্ল্যান ছিল না যে এখন নির্বাচন দিতে হবে। আপনি মনে করে দেখুন যে ফরাদ মাজার কতবার বলেছেন যে দেশে আগে রাষ্ট্র নির্মাণ করতে হবে, আর আপনারা নির্বাচন চাচ্ছেন। আগে রাষ্ট্রকে নির্মাণ করতে দিন, অন্তত 5-6টা বছর ইউনূসকে থাকতে দিন। এই কথা বলার লোক সংখ্যা বাংলাদেশে কয়েক হাজার, তারপরেও তো ইউনূসকে রাখতে পারেনি, ফেল করেছে। জি, এখন ধরেন শেখ হাসিনা তিনি যদি কাউকে মনোনয়ন দেন, তার তো কাউকে না কাউকে দলকে মানে পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য তার পরের লেয়ার তো ঠিক করতেই হবে, নেতৃত্ব তো তার ঠিক করতেই হবে। তো সেই ক্ষেত্রে কি হবে? আমার ধারণা তিনি এই মুহূর্তে তার বিকল্প কোনো লেয়ার তৈরি করবেন না। যেটা করতে পারেন, তিনি দেশে ফিরে দল পুনর্গঠিত করে আবার সরকার গঠন যদি করতে পারেন, তখন তিনি তার বিকল্প নেতৃত্ব তৈরি করবেন। তার আগে পর্যন্ত তিনি করবেন না। কেন এটা মনে হলো আপনার? আমার মনে হলো এই জন্য যে দেশের যে সংকটকালীন সময়, এই সংকট মোকাবেলা করার জন্য তার হাতে যে বিকল্পগুলো আছে সেই বিকল্পগুলোর উপর যথেষ্ট পরিমাণে ভরসা করা যায় না। ভরসা করা যায় না, কিন্তু মানে ধরেন নেতৃত্বও তো তৈরি করতে হয়, তাই না? হ্যাঁ হয়। এখন ধরুন আপনি যে শেখ হাসিনা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেন এই মুহূর্তে, আগামী কয়েক মাসের ভেতরে, তখন তো অটোমেটিক বিকল্প নেতৃত্ব তৈরি হবে, তাই তো? সেটা হচ্ছে বাস্তবতা। কিন্তু এখনকার যে ক্রিটিক্যাল সিচুয়েশন, এখনকার যে একেবারেই যে অস্তিত্বের সংকট আওয়ামী লীগের, এত বছরের একটা দলের একটা অস্তিত্বের সংকট, এই সংকটটা মোকাবেলার জন্য বহুমুখী যে প্রতিভা দরকার, বহুমুখী যে স্ট্র্যাটেজি নেওয়া দরকার, সেইটা উনি কারোর উপরে ভরসা পাচ্ছেন না যে তারা এই কাজটি করতে পারবেন। একমাত্র উনি পারেন এটা করতে, এবং সবচেয়ে বড় কথা, জনগণের বিরাট একটা অংশ মনে করে এই কাজটা একমাত্র তাকে দিয়েই সম্ভব। এখন শেখ হাসিনা এটা কেউ পারবে না। এখন শেখ হাসিনার বিরুদ্ধে একটা বড় অভিযোগ, তিনি কোনো বিকল্প কিংবা কোনো তার পরের লেয়ার কিংবা রাজনৈতিক নেতৃত্ব তিনি সেটি তৈরি করেননি, এই অভিযোগটি অনেকের কাছেই আমি শুনি। যেমন ধরেন বঙ্গবন্ধু যখন দলের প্রধান ছিলেন, তারপরে জাতীয় 4 নেতা আপনি জানেন, তারপরেও মানে 4টা 5টা লেয়ার কিন্তু ছিল,
এখন এরকম শেখ হাসিনার পরে বিরাট অংশ একটা ফাঁকা, এই ফাঁকা রাখাটা কতটা সঙ্গত, লিডারশিপ গ্রো করার মানে সুযোগ তৈরি করে দেয়া, সেগুলো তো এখন কি আর ভাবার সেই অর্থে, এখন তো একটা খারাপ সময়, সেই সময়ে কি ভাবা নাকি আগে থেকে কিছুটা ভাবা, নার্সিং করা, এগুলাতে ঘাটতি দেখেছেন কখনো? না, এই অভিযোগটা আমি মানি না। আমি বরং একটা অভিযোগ শেখ হাসিনার উপরে করতে পারি, সেটি হলো যে আপনি যে কথাগুলো বললেন যে বঙ্গবন্ধুর পরের লেয়ারে যে জাতীয় চার নেতা, তো ওইরকম চার নেতার ভিতরে অনেকগুলো নেতাই শেখ হাসিনার সাথে ছিলেন। তাদের ভিতরে অনেকে মারা গেছেন, অনেকে অসুস্থ হয়ে রাজনীতি থেকে সরে গেছেন বয়সজনিত কারণে। আর বাকি যারা ছিলেন তাদের উপরে শেখ হাসিনা ভরসা না করে একটা তরুণ গোষ্ঠীর উপরে ভরসা করেছিলেন। এই দায়টা আমি স্বীকার করি। এইটি শেখ হাসিনাকে আপনি দোষ দিতেই পারেন। এই ব্যাপারটা স্ট্র্যাটেজিক্যালি একটা ভুল, যে ওই যে পরীক্ষিত নেতৃত্ব, আমি আশরাফ সাহেবের কথা যদি ধরি, আশরাফ সাহেবের মতো লোক একজন পরীক্ষিত নেতৃত্ব, তাই তো? তারপরে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, এই যে প্রজন্মটা, এই প্রজন্মটার কোনো একজনকে শেখ হাসিনার উচিত ছিল বিল্ড আপ করা। এখন তারা তো ১/১১-র সময় সংস্কারপন্থী বলে পরিচিতি পেয়েছিলেন। সবাই না, এরা তো পেয়েছিলেন। যারা পেয়েছিলেন তারা পরবর্তীতে মন্ত্রী হননি, দলে তো ছিলেন। কিন্তু তা বাদেও সেই আমলের যে লোকগুলো ছিল, যেমন আব্দুস সামাদ সাহেব মারা গেলেন, তাই তো? এরকম আব্দুস সামাদ সাহেবের মতো লোক যদি কেউ টিকে থাকতেন, তাহলে না হয় আপনি বিকল্প তৈরি করবেন। আর একটি কথা আমি স্বীকার করি না, সেটি হলো বিকল্প কেউ তৈরি করে, বিকল্প তৈরি হয়ে ওঠে। বিকল্প তৈরি হয়ে ওঠার পরে সেই বিকল্পকে নার্সিং করে হচ্ছে চিফ। তো বিকল্প হয়ে ওঠার মতন একটা ব্যক্তি আপনি দেখান আওয়ামী লীগের 16 বছরে। কাদের সাহেব বিকল্প শেখ হাসিনার? কোনোভাবেই কি সম্ভব? সম্ভব না। আসলে কেউ কেউ তো বিকল্প হয়ও না, আপনি বিকল্প কাকে বলবেন? কিন্তু ধরেন এখন যদি কেউ অভিযোগ করতেই পারে, কারো তো মুখ বন্ধ করতে পারবেন না আপনি। কিন্তু আমি অভিযোগটা এই জন্য স্বীকার করি না যে আমি যে অল্টারনেটিভ, এইটা আমাকে আগে প্রুফ করতে হবে। আমাকে কাজে কর্মে আমার নেতৃত্বের সামনে দেখাতে হবে যে আই এম দ্য অল্টারনেটিভ। এরপরে যদি নেতৃত্ব আমাকে না গনে, আমাকে পিক না করে, তাহলে সেটা নেতৃত্বের ভুল হতে পারে। কিন্তু আওয়ামী লীগের সামনে আপনি এমন একজন লোক দেখাতে পারবেন যে গত 16 বছরে এরকম একজন ব্যক্তিত্ব যে দাঁড়িয়ে গেছেন, যে যিনি শেখ হাসিনার বিকল্প হিসাবে দাঁড়াতে পারেন। সবাই এই শেখ হাসিনার স্তুতি গেয়েছেন, মহান নেত্রী, অমুক নেত্রী, তমুক নেত্রী, এই গল্পগুলো বলে গেছেন। কিন্তু নিজে দায়িত্ব নিয়ে দলের একটি সিদ্ধান্ত দেওয়া, এটা কে করেছেন? আমি একটা রেফারেন্স শুধু ইউজ করবো, বেশি না। শাপলা চত্বর ঘটনার সময় দলে কতগুলো মন্ত্রী ছিল? 60টার উপরে, তাই তো? 60-এর উপরে মন্ত্রী ছিল আওয়ামী লীগের। আরো 60 জন 70 জন ছিল উপদেষ্টা, বহু লোক ছিল তো। কিন্তু যখন হুমকি দিল শেখ হাসিনাকে 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার, এবং 24 ঘন্টার ভিতরে মওলানা রুহি হুমকি দিল শাহবাগে দাঁড়িয়ে, তখন কোনো একজন নেতা মন্ত্রী কি মিডিয়ার সামনে এসে সেই বার্তাটাকে চ্যালেঞ্জ করেনি? সন্ধ্যাবেলায় হঠাৎ করে মাইকের সামনে আসলেন সৈয়দ আশরাফ সাহেব এসে স্পষ্ট ঘোষণা দিলেন 24 ঘন্টার ভিতরে না, 12 ঘন্টার ভিতরে শাপলা চত্বর খালি করতে হবে। তা না হলে যে কনসিকুয়েন্স হবে, সেই কনসিকুয়েন্সের জন্য সরকার দায়ী থাকবে না। তো এই যে ঘোষণাটা, এই দায়িত্বহীন ঘোষণাটা দেওয়ার জন্য সৈয়দ আশরাফকে লাগলো, আর কোন লোক কেন এগিয়ে আসলো না? এটা হলো নেতৃত্বের সংকট। এই জায়গাটায় কথা বলছি আমি, যে নেতৃত্ব যে গড়ে ওঠে। হ্যাঁ, আমি এখন অনেকের মুখেই শুনি যে এই সময়ে, এই দুঃসময়ে একজন সৈয়দ আশরাফের খুব দরকার ছিল। তো কেউ তো চিরস্থায়ী না, মানুষ মরণশীল, তাই না? সেটি সবার ক্ষেত্রে প্রযোজ্য। তো আমি তো ওই জন্য বললাম যে আশরাফ সাহেব দায়িত্ব নিয়ে যে কাজটুকু করেছিলেন, সেই কাজটুকু কি 24-এর সময় কেউ দায়িত্ব নিয়ে করেছিলেন? আপনি কিভাবে রিপ্লেস করবেন?
24-এর সময় শেখ হাসিনা যখন কথাবার্তা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, সেনাপ্রধানের সাথে, তারা আশ্বস্ত করছেন, ওই সময় কি কোনো মন্ত্রী দায়িত্ব নিয়ে বলেছে যে আমরা এই ব্যাপারটা হ্যান্ডেল করব? সমস্ত কিছুই তো হ্যান্ডেল করার জন্য শেখ হাসিনার উপর চাপিয়ে দিয়েছে। মন্ত্রীরা কি করেছে? শেখ হাসিনার বলা বক্তব্যগুলোকে তোতা পাখির মতন মিডিয়ার সামনে বলে গেছে। সেই সময় যদি একটা বিকল্প নেতৃত্ব দাঁড়িয়ে যেত, দাঁড়ানোর সুযোগ ছিল কিন্তু ওই সময়। ওই যে একটা ক্রিটিক্যাল মুভমেন্ট চলছে, সেই সময় একটা অল্টারনেটিভ দাঁড়িয়ে যাওয়ার সুযোগ ছিল। সেই অল্টারনেটিভ হিসাবে কেউ দাঁড়াতে পারেনি, এবং দাঁড়াতে যখন পারেনি তখন অ্যাবলিশ হয়ে গেছে, দলটা ধ্বংস হয়ে গেছে, চলে গেছে শেখ হাসিনা। এখন যদি কেউ বলে আমি বিকল্প হতে পারি, তখন কেন পারোনি? এখন এখন এই ক্ষেত্রে একটা বড় অভিযোগ হচ্ছে গিয়ে যে শেখ হাসিনার অনুমতি ছাড়া কেউ কিছু করতে পারেন না। এই অভিযোগটা আমি অনেকের মুখেই শুনি, বিশেষ করে শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে। তো আমি আবার তাদেরকে জিজ্ঞেস করি যে যদি করতেই না পারেন তাহলে আপনারা দলেই বা থাকেন কেন? তাহলে যদি আপনার ওই লিডারশিপ ক্যাপাসিটি নাই থাকে, কি মানে সংকটটি কোন জায়গাটাতে? আসলে কি একদম হাই এন্ডের সমস্যা, নাকি এই মাঝখানের যারা পরবর্তী লেয়ারের নেতা তাদের সমস্যা, তাদের ব্যক্তিত্বের সমস্যা, রাজনৈতিক দর্শনে বা পদ আঁকড়ে রাখার সমস্যা? সমস্যাটা কোন জায়গাটাতে? মানে এই দুই জায়গাটাতে একটা বড় ঘাটতি আছে বলে বোধ হয়। সে তো আছে, এটা এটা এই ধরনের দলগুলোর সমস্যা, শুধু আওয়ামী লীগের না। আওয়ামী লীগ, বিএনপি সহ এই ধরনের দলগুলো যারা আছে, আমি যদি পাশের দেশেও ধরি ভারতের কংগ্রেস, সেখানেও এই সমস্যা। আপনি আপনি যে বলবেন যে বঙ্গবন্ধু তার নেতৃত্ব তৈরি করেনি, বঙ্গবন্ধু মনে করেছিলেন শেখ কামাল পরবর্তী লিডারশিপ সামলাবে, তাই তো? তো সেরকম যদি আমি ধরি যে ইন্দিরা গান্ধী মনে করেছিলেন পরবর্তী লিডারশিপ সঞ্জয় গান্ধী, না রাজীব গান্ধী, না সঞ্জয় গান্ধী। তিনি সঞ্জয় গান্ধীকে রাজনীতিকীকরণ করেছিলেন, তাকে সাথে সাথে নিয়ে ঘুরতেন, তাকে পলিটিক্স শেখাতেন। আনফর্চুনেটলি তিনি বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার পরে রাজনীতির প্রতি একেবারেই অনীহা ছিল যার, যিনি রাজনীতিতে আসার কথা না, সেই রাজীব গান্ধী রাজনীতিতে আসলো। তো এই রিপ্লেসমেন্ট তো ইন্দিরা গান্ধীর বিরুদ্ধেও বলা হয় যে তিনি রিপ্লেসমেন্ট তৈরি করেননি, কিন্তু তিনি তো তৈরি করেছিলেন। সেই রিপ্লেসমেন্টটা মারা গেল, সেই রিপ্লেসমেন্ট মারা যাওয়ার পরে বাধ্য হয়ে রাজীব গান্ধী আসলো। রাজীব গান্ধী মারা যাওয়ার পরে সমস্ত কংগ্রেসের লিডাররা কম চেষ্টা করেছিল যে দায়িত্ব নেওয়ার জন্য সোনিয়া গান্ধীকে? সোনিয়া নেননি কেন? কারণ সোনিয়া ভালো করে জানেন যে ওই ক্যারিশমা আমার নাই। আমি নাগরিক, আমি জন্মগতভাবে বিদেশি নাগরিক, আমাকে ভারতীয় যে মাস পিপল, সেই মাস পিপল গ্রহণ করবে না, তারা বরং আমার দুই সন্তানকে গ্রহণ করবে। সেখানে জনগণের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ছিল প্রিয়াঙ্কা গান্ধী, তিনি তো আসলেন না। আসলো কে? রাহুল গান্ধী, যে পলিটিক্সই জানতো না। ওই জন্য আপনি ভাবলেই যে বিকল্প তৈরি হবে, ব্যাপারটা এরকম না। এটা সিচুয়েশন ডিমান্ড করে, সিচুয়েশনের উপরে ডিমান্ড করার উপরে তৈরি হয়ে যায়। বিকল্প যে হতে চায় সে বিকল্প হয়ে দাঁড়ায়। তাকে যদি আপনি অবহেলা করেন, দূর দূর ছেই করেন, আপনি তাকে কোনো কারণবশত বহিষ্কার করেন, সেটা আপনার দোষ। কিন্তু যদি সিচুয়েশন ডিমান্ড করে যে আপনি বিকল্প তৈরি করেননি, এটা আপনাকে দায়ী করা যায় না। এটা আপনি খালেদাকেও দায়ী করতে পারবেন না, শেখ হাসিনাকেও দায়ী করতে পারবেন না, উচিত না। কিন্তু ধরেন খালেদা জিয়া যেটি করেছিলেন, তিনি তার চেইন অফ কমান্ড, নেতৃত্বের একটা স্পষ্ট অবয়ব তৈরি করে দিয়ে গিয়েছিলেন তারেক রহমানকে ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট বানানোর মধ্য দিয়ে, ভাইস চেয়ারম্যান। এখনো আমরা একটা চেইন দেখতে পাই, জোবায়দা রহমান আছেন, জাইমা রহমান আছেন, কিন্তু আমরা সেই অর্থে কোনো লাইন আপ আওয়ামী লীগে দেখছি না। সজীব ওয়াজেদ জয় এবং সাইমা পুতুলকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে বটে, কিন্তু তাদের আগ্রহ কতটুকু আছে এই নিয়ে একটা অনেকের ভিতরেই সন্দেহ আছে। অন্যদিকে ইদানিং আবার শেখ রেহানার ছেলে ববির কথা শোনা যাচ্ছে, এটাও কেউ না কেউ রটাচ্ছে এরকম আর কি। হ্যাঁ, তো এইখানে কি মানে এইখানের হিসাবটা কিরকম হচ্ছে? এখানে আমি সংক্ষেপে বলি, সেটা হলো যে ধরুন শেখ হাসিনা স্বাভাবিক মৃত্যু হলো, মৃত্যু হওয়ার পরে দলটির দায়িত্ব যারা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন, তারা এই পাঁচজন ব্যক্তির ভেতরেই একজনকে খুঁজে বার করবেন। তিনি চান বা না চান, খুঁজে বার করবেন এবং তাকে সামনে নিয়ে আসবেন, এবং তিনি এক সময় রাজি হবেন।
সেটি হতে পারে জয়, সেটি হতে পারে পুতুল, সেটি হতে পারে আপনার ববি, সেটি হতে পারে ওই যে আপনার ইংল্যান্ডের যে ববির যে বোন, নামটা ভুলে যাচ্ছি, টিউলিপ, হ্যাঁ টিউলিপ রূপন্তী। হতে পারে, হুম টিউলিপ হতে পারে, শেখ রেহানা হতে পারে। এই 5 জনের ভেতরেই যে কোনো একজনকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দায়িত্ব দেবেন, হতে পারে সেটা। কিন্তু আপনি যে বললেন যে শেখ হাসিনা, খালেদা জিয়া যেমন তারেক রহমানকে ভাইস প্রেসিডেন্ট বানিয়েছিলেন, বিষয়টা শেখ হাসিনাও ওরকম জয়কে আওয়ামী লীগের সহসভাপতি বানাতে পারতেন বা ওই জায়গায় আনতে পারতেন। সেটি জয়কে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। তিনি রাজনীতিতে আগ্রহী ছিলেন না, তিনি যে কাজে আগ্রহী ছিলেন তাকে সেই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই কাজের মাধ্যমে কিন্তু তিনি বাংলাদেশে ঘন ঘন আসতেন, যাওয়া আসা করতেন, বাংলাদেশে পরামর্শ দিতেন সরকারকে, তার যে টেকনিক্যাল সাইডটাতে তিনি জানেন সেই বিষয়টাতে নিয়ে। তো এখন তিনি কেন আসছেন না, কেন পুতুল রাজি হচ্ছেন না, এই বিষয়টা আমরা বলতে পারবো না। বিষয়টা দাঁড়িয়ে গেছে যে নেসেসিটি হচ্ছে আপনার সবকিছুর মাদার। যদি নেসেসিটি ডিমান্ড করে তাহলে আপনি এই 5 জনের যে কোনো একজনকে দেখবেন। যদি নেসেসিটি ডিমান্ড করে এই 5 জনের বাইরে, একেবারেই পরিবারের বাইরে অন্য একজনকে দেখবেন, হয়তো আওয়ামী লীগের লিডার হয়ে দাঁড়িয়ে গেছে। অল্টারনেটিভ দাঁড়িয়ে যায়, রাজনীতিতে ভ্যাকুয়াম থাকে না। হুম তো এখন কিন্তু যতক্ষণ শেখ হাসিনা জীবিত আছেন ততক্ষণ তার ক্যারিশমার কাছে, তার পার্সোনালিটির কাছে আওয়ামী লীগের আর কারো পার্সোনালিটি নাই যে তাকে সুপারসিড করতে পারে বা তাকে ওভারকাম করতে পারে। এখন বিএনপি সরকার যেভাবে করে অগ্রসর হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা, এই নিষিদ্ধাজ্ঞার বিরুদ্ধে আওয়ামী লীগ কিভাবে অগ্রসর হচ্ছে বলে আপনার মনে হয়? আওয়ামী লীগ স্লোলি অগ্রসর হচ্ছে না কথাটা বলা ঠিক হবে না, খুব স্লোলি। তাদের একটা নিজস্ব প্ল্যান আছে, সেই প্ল্যানে অগ্রসর হচ্ছে। সেইটা আমাদের সামনে তারা এখন বলতে বাধ্য নন, আমরাও সেভাবে এখনো জানি না, তবে খুব স্লোলি তারা কিন্তু এগোচ্ছেন। কি দেখে আপনার মনে হলো ওনারা স্লোলি আগাচ্ছেন? সেটা হলো যে আপনার রাজনীতিতে নামতে গেলে আপনাকে মাঠে নামতেই হবে, গ্রেপ্তার হন, আপনার নামে খুনের মামলা হোক আর যাই হোক, মাঠে নামতে হবে। এই মাঠে নামার ব্যাপারটা উনি কয়েক মাস ধরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং ইদানিং কিছু কিছু লোক মাঠে নামার চেষ্টা করছে, সেটা দেখে মনে হলো আমার কাছে। জি, বুঝতে পেরেছি। দেখা যাক তারা কতটুকু নামে। মঞ্জুরুল হক, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে